ঠিক সেই ইন্ডিয়া, সেই হাসিনা আমলের ইন্ডিয়া কোথায় গেল? এই 6 মাসে তারেক যেই হারে থাবড়া দিয়েছে, এটি যথেষ্ট? আপনারা তত্ত্ব বদলা হয়েছেন। এইটাই মোদী, এই জয়শঙ্করের ওই যে ইকোনমিক টাইমসের যে আসরটা, সেখানে প্রধান বক্তব্য ছিল এটা। বাংলাদেশ প্রসঙ্গে যে কোনো ওকে বারে বারে জিজ্ঞেস করা হচ্ছে, তখন উত্তরটা সে তত্ত্বীয় ভাবে দিচ্ছে, তত্ত্বর দিক থেকে বুঝাইছে যে এখন থেকে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক করতে গেলে যেটার মধ্যে বাংলাদেশের লাভ আছে, এইটা আমাদেরকে স্পষ্ট করে তুলে ধরতে হবে, এই জায়গা ছাড়িয়ে দিতে হবে। দিলে এইবার বাংলাদেশের সাথে আমাদের একটা সম্পর্ক হতে পারে। দুদিন আগে আমাদের উপদেষ্টা ডাক্তার জাহিদ বলেছে যে আমরা চীনা বিমান কেনার সমস্ত চুক্তির ড্রাফট সব রেডি করে আলেছে। এইটা শুনে এইরকমই একটা প্রগতিশীল সাংবাদিক মন্তব্য করতেছে, যুদ্ধ বিমান দিয়ে আমরা কার সাথে যুদ্ধ করব? যুদ্ধ বিমান এনিমি খুঁজে পাইতেছে। ও ভাবতেছে এটা এখনো সোভিয়েতের আমল। সোভিয়েতের আমলের জন্য এটা খুব কার্যকর কৌশল ছিল। যে কোনো জিনিস অস্ত্র কিনলে বলতো অস্ত্র কিনে কি করব? লোকে কি অস্ত্র চিবাই খাবে? গরিব মানুষের খাওয়া দেন। মোরা পালাইছিল এই আর্গুমেন্ট। আর এখন এদের বক্তব্য মাইন্ডে কাহিনী মানুষের জানে। এই যে দেখেন গতকালকেও লালমনিরহাটের একটা বর্ডারে ইন্ডিয়ান বিএসএফ গিয়া বাংলাদেশের কিছু কৃষকের উপরে চোটপাট দেখাচ্ছিল। সাথে সাথে গ্রামবাসী খবর পেয়ে চারিদিকে ঘেরাও দিয়ে ধরছে। ঘেরাও দিয়ে ধরার পরে যখন দস্তদিস্তি শুরু হয়েছে, তারা তখন অস্ত্র ওয়াকি টকি ফালায়। তো এই যে প্রগতিশীল সাপ, বুঝতে পারছেন আমরা কার সাথে যুদ্ধ করবো? বোঝেন না এখনো? আমরা আসলে এগুলা তো করবোই, সেই সাথে আপনার মতন দালালদের বিরুদ্ধে যুদ্ধ করবো। আপনাদেরকে ইন্ডিয়া পাঠাই দেবো, ওখানে বসে বসে মজা করবেন, আপনারা আরামে থাকবেন, প্রগতিশীল দেশে থাকবেন, মোদীর হিন্দুত্ববাদ খাইবেন আর আরামে দিন যাপন করবেন। তাহলে আমরা কার সাথে যুদ্ধ করবো বুঝছেন? এবার আমরা কার সাথে যুদ্ধ করব এটা ইন্ডিয়া বুঝছে। ইন্ডিয়া বুঝছে বলে চায়না কাছে দৌড়ে গেছে। আপনারা মানুষ হইলেন না। যাই হোক, আমরা আমাদের মূল সাবজেক্টে আসি। যে কথা বলতেছিলাম, জয়শঙ্কর বাংলাদেশ নিয়ে একটা বক্তৃতা দিয়েছে, খুব ইন্টারেস্টিং। প্রথমেই বলতেছে ওকে বাংলাদেশের কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক সফরে আসলো না। সে এটা নিয়ে কোনো সরাসরি উত্তর দিতে রাজি হয়নি, পরিষ্কার বলেছে না এটা নিয়ে কোনো সরাসরি প্রশ্নের উত্তর দিবে না উনি। বাট সাধারণভাবে কিছু কথা বলছে দেখেন দুনিয়া বদলাই গেছে, আগেকার মতো নাই। একটা শব্দ ইউজ করছে, ডাইভার্সিফিকেশন। মানে একমুখী হয়ে থাকলে, মানে এই যে আগে আমরা খালি আমেরিকা মুখে এসেছিলাম, আমেরিকা আমাদেরকে বাঁচাই দেবে আর আমেরিকান রুস্তুমি দিয়ে আমরা বাংলাদেশের উপরে রুস্তুমি করবো, হাসিনা বসে রাখবো। এখন বুঝছে যে এটাকে ডাইভার্সিফাই করতে হবে, এটা একমুখা হয়ে থাকলে চলবে। এই যে এখনো ইনডাইরেক্টলি চায়নার সাথে সম্পর্ক রাখছে, রাশিয়ার সঙ্গে রাশিয়াকে খুলে বসায়নি, রাশিয়ার মাধ্যমে যতটুকু আছে। জানে যে কোনো দিন চায়না না ধমক দিয়ে গাল থাবড়া দিয়া ওই ব্রিক্স থেকেও বের করে দিতে পারে ইন্ডিয়াকে। সুতরাং ডাইভার্সিফাইড হতে হবে। এটা হচ্ছে তার বক্তৃতা। বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তৃতাটা তার, সেখানে কি বলতেছে? সেখানে সে পরিষ্কার করে বলতেছে দেখেন আমরা দুইটা পক্ষ পারস্পরিক কথাবার্তা বলে আলাপ আলোচনার মধ্যে আমাদের দুজনের অমীমাংসিত বিষয় আমরা সমাপ্ত করব, ছোট করে আন। কিন্তু এটা বলে নাই যে বাংলাদেশকে এত তেল মারতেছে কিন্তু বাংলাদেশ তাদের দিকে ফিরে তাকায় না, তাইলে কি লাভ হইল? নিজেই বলতেছে বাংলাদেশের মানুষ এখন ম্যাচিওর রান-আপ। তা কেন করে করতেছে কি? বাংলাদেশের মানুষ এখন ম্যাচিওর রান-আপ, তারা ভালো মন্দ নিজেরাই বুঝতে শিখেছে কোনটা তাদের স্বার্থের বিষয়, কোনটা স্বার্থের না, এটা হয়। আচ্ছা, এবার আসল কথাটা বলি। জয়শঙ্কর যেটা প্রধান এখানে বক্তৃতাটা দিচ্ছে, যেটা দিয়ে এতদিনকার বাংলাদেশ পলিসি অফ ইন্ডিয়া জাস্ট উল্টা,
এমন একটা বক্তৃতা দিচ্ছে। সে বলতেছে দেখেন দুইটা দেশের, বাংলাদেশ প্রসঙ্গে, দুইটা দেশের মধ্যে সম্পর্ক তখনই হয় যখন দুই দেশের স্বার্থে এটা ম্যাচ করে, দুই দেশের স্বার্থ, দুই দেশই মনে করে হ্যাঁ এটার ভিতরে আমার স্বার্থ আছে। কথা খেয়াল করেন, কোন ইন্ডিয়া এটা, কোন জয়শঙ্কর, যারা এতদিন দিকটির কথা, তোমার ওইটা আমি চাই, তোমার বাংলাদেশের উপর দিয়ে আমি এই এই জায়গা দিয়ে করিডোর চাই, তোমার এই এই পোর্ট গুলা আমার এখানে অবাধ, প্রায়োরিটি ইন্ডিয়ানদের জাহাজ আগে খালাসন, বাংলাদেশেরও না। সেই ইন্ডিয়া, সেই জয়শঙ্কর আজকে বলতেছে দুই দেশের মধ্যে সম্পর্ক একমাত্র টিকে যখন দুই দেশই দেখে যে এর ভিতরে তাদের স্বার্থ আছে। এটাই হচ্ছে দুটো রাষ্ট্রের মধ্যে মিউচুয়াল আগ্রহী একটা সম্পর্ক। করতেছে কি দেখেন, সেই ইন্ডিয়া, সেই হাসিনা আমলের ইন্ডিয়া কোথায় গেল? এই 6 মাসে তারেক যেই হারে থাবড়া দিয়েছে, এটি যথেষ্ট? আপনারা তত্ত্ব বদলা হলাইছেন। এইটাই মোদী, এই জয়শঙ্করের ওই যে ইকোনমিক টাইমসের যে আসরটা, সেখানে প্রধান বক্তব্য ছিল এটা। বাংলাদেশ প্রসঙ্গে যে কোনো ওকে বারে বারে জিজ্ঞেস করা হচ্ছে, তখন উত্তরটা সে তত্ত্বীয় ভাবে দিচ্ছে, তত্ত্বর দিক থেকে বুঝাইছে যে এখন থেকে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক করতে গেলে যেটার মধ্যে বাংলাদেশের লাভ আছে, এইটা আমাদেরকে স্পষ্ট করে তুলে ধরতে হবে, এই জায়গা ছাড়িয়ে দিতে হবে, দিলে এইবার বাংলাদেশের সাথে আমাদের একটা সম্পর্ক হতে পারে। আক্কেলটা হয়েছে না? কি ধরনের, কোন লেভেলের আক্কেল হয়েছে এবার চিন্তা করেন। সে সুনির্দিষ্ট করে বাংলাদেশ প্রসঙ্গে এই কথা বলতেছে, কিন্তু তত্ত্ব আকারে বলতেছে না যে ভুলটা আমরা করছিলাম, আমেরিকা আমাদের পিঠে হাত রাখছিল, আমরা একটা হাসিনা বসাইছি, ভাবছিলাম বাংলাদেশটা আমাদের দখলে, আমরা যা খুশি করতে পারবো। ইউনুস আসছে 1.5 বছর, আপনার ইউনুসের সাথে সম্পর্ক করতে রাজি হন নাই, উল্টা বাংলাদেশে কেন হিন্দু মারা হচ্ছে এই বলে আমরা দাঙ্গা বাঁধাই দিয়েছেন। এটা ইসকন খারাপ করে আর চিন্ময় খারাপ করে, সেগুলো কই গেছে এখন? 6 মাসে আপনারা ভাবতেছেন আরে 1.5 বছর এটা বিরাট লস হয়ে গেছে। আগে থাকতে যেটা বলতেছিলাম যে আমাদের এক্সপোর্ট, গার্মেন্টস এর এক্সপোর্ট গুলা অনেক বিদেশি কার্গো জাহাজ ইন্ডিয়াতে এসছে, জাহাজ কোম্পানিও চাচ্ছে, মানে উড়োজাহাজ কোম্পানিও চাচ্ছে যে আমরা ইন্ডিয়াতে যে যেন মালটা পৌঁছে দিই। ইন্ডিয়ার সাথে ওই চুক্তি ছিল যে আমরা ইন্ডিয়া গিয়ে কার্গোটাতে পৌঁছে দেবো মালটা ট্রাকে করে নিয়ে গিয়ে, এবং এটা ইন্ডিয়া হয়ে এক্সপোর্ট ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকবে। হঠাৎ করে ইউনূসের আমলে তারা এই সুবিধা বন্ধ করে দেয়। কি ভাবছিলেন তখন এই জয়শঙ্কর সাহেব? আপনারা করেন না এই নিয়মটা? আপনারা ভাবছিলেন এটা হলে এইবার ইউনূস সাহেবকে এমন একটা মাইট দিছি, তার এক্সপোর্ট এবার পেরে যাইব। কি হয়েছে? উল্টা, আমরা উল্টা এমন আয়োজন করছি যে বিদেশি কার্গো ডাইরেক্ট ঢাকা এসে ঢাকা থেকে মাল নিয়ে উড়ে যায়। লাভ হয়েছে কার? আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনাতাম, আমাদের কৃষি শর্টফল যেগুলো পড়তো, কৃষি জাতীয় বিষয়গুলো, আর শর্টফল গুলোর একটা বড় জায়গা আপনাদের পাঞ্জাব। ইন্ডিয়ায় এক্সেস পেঁয়াজ, মানে এনে কমার্শিয়াল কৃষিটাই হলো পাঞ্জাব। ফলে ওখান থেকে পাঞ্জাব বাংলাদেশকে একটা ভালো জায়গা হিসেবে পেয়েছিল, ক্রেতা হিসেবে পেয়েছিল। আপনারা এমন এটা নিয়ে শয়তানি শুরু করলে পেঁয়াজ দিব না, ওই যে কিষানি মহিক চৌধুরী, আপনাদের পেঁয়াজের উপরে আমরা বর্ষা করে দাঁড়িয়ে আছি, এগুলো গল্পটা টেলে। ফলে কি হলো, পেঁয়াজ ব্যবসায়ীরা পচা পেঁয়াজ নিয়ে গিয়ে মহিক চৌধুরীর বাসার দরজায় ঢেলে দিয়েছে। বুঝবে তাইলে বুঝছেন নিজের ওজন। এখন কি হচ্ছে, এখন আমরা পাকিস্তান থেকে পেঁয়াজ আনছি, তুরস্ক থেকে পেঁয়াজ আনছি, দেখেন এই বছর 30-40 টাকার মধ্যে পেঁয়াজ আছে। এই পেঁয়াজ উঠে গেছিল 140 টাকা। কেমন লাগলো? আক্কেল হয়েছে জয়শঙ্কর সাহেব? এই যে গরম গরম কথা বলতেন আপনারা আমাদের উপরে, এখন কি বলতেছেন? এখন মুখটা বন্ধ কেন? ভাষায়
আপনাদের মুখ বন্ধ হয়ে গেছে। ওই যে বললাম আপনার শেষে এখন আমাদের কাছে এই বর্ষার সময় কাঁচা মরিচের অভাব ঘটে, এখন কাঁচা মরিচের আমদানি আর কিছু নেই। বর্ডারে পেঁয়াজ লোড করে ট্রাক দাঁড়ায় থাকতো, খালি অর্ডার দিলে এপারে চলে আসতো। সেই দিনও নাই, সেই রাতও নাই। বাংলাদেশে পেঁয়াজ শর্টেজ নেই। কি হলো এটা? একই বেকুবি আপনারা করলেন। না না না, আপনারা হিন্দু প্রধান দেশ, হিন্দুত্ববাদী দেশ, আপনাদের গরু নিয়ে এসে বাংলাদেশ জবাব দেবে? এ দুঃখ তো দেখা যায় না। আপনারা ভাবছিলেন সবকিছু লুকায় রাখবেন, আমরা কেউ কিছু জানবো না। ইন্ডিয়া হোল ওয়ার্ল্ডের ব্রাজিলের পরে সেকেন্ড গরুর মাংস রপ্তানির দেশ। কি হইলো? এটা কোন গরু? এটা আপনার মা না? আপনার গরু মাতা না? এটা মুদ খানজা, সেই গরু মাতা না? গরু জবাব দিয়ে সেই মাংস এক্সপোর্ট করেন, আর বাংলাদেশ গরু আনতে চাইছিল, এটা বন্ধ করে দিলেন। এই যে আপনাদের প্রতিরক্ষা মন্ত্রী এখন কি হচ্ছে? এখন দেখেন বাংলাদেশ নিজে নিজের গরু বানায়। আমরা আরেকটা দিকে বেঁচে গেছি। আপনাদের গরু এটা মোটা তাজাকরণ ওষুধ দিয়ে বানানো, এটা হাইব্রিড। এটা তো মানুষের শরীরকে ক্ষতি করবে। এটাই তো খোদার উপর খোদগিরি। আমরা এখন দেখেন মানুষের সচেতন হয়েছে। গরু কেনার সময় দেখে গায়ে চর্বি দেখলে, চকচক্কা দেখলে বুঝতে পারে যে এটা কি ওষুধ মারা কিনা। ওষুধ মারা গরু এখন বন্ধই হয়ে গেছে। উল্টা প্রতিযোগিতা শুরু হয়েছে, কে নিজের গরু রীতিমতন পাইলে ন্যাচারাল খাদ্য খাওয়াইছে। কারণ ন্যাচারাল খাদ্য খাওয়াইলে ওটা দেখে বোঝা যাবে, চেহারা কাবদাবদ্ধ হবে, চর্বি হবে, গা চকচক করবে, দেখে বোঝা যায়। আর গা চকচক না করলে বাজারে হাটে তুলবেন, ওই গরু ফেরত নিয়ে যেতে হবে। তাহলে কি লাভ হলো আপনাদের? এই যে আপনারা যা পান তা মনে করেন যে মাংনা পাইয়ে গেছে, এটা নিয়ে আর কিছু চিন্তা করতে হবে না। তাহলে বাংলাদেশ তা আপনারাই বাধ্য করতেছেন, আমাদের জন্য ভালোই হচ্ছে এটা। এই যে নিজে গরু এখন নিজেরা বানাই, গত প্রায় 10 বছর হতে চললো বাংলাদেশে ইন্ডিয়ান গরু আসে না। এমনকি বার্মা থেকেও গরু আসে। এই ইউনুসের আমলও চিটাগাং কিছু লোক, আমি চিনি, নাম বলবো না, বার্মা থেকে গরু আনার জন্য দরখাস্ত যাচ্ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পারমিশন চাইতে গেলে উনি দেশেন একেবারে জব দিয়া, কোপ দিয়ে যাচ্ছেন, ফলে আর বার্মা থেকে গরু আসতে পারে। তাহলে কি বুঝতে পারছেন জয়শঙ্কর সাহেব? এটা আন্দাজ করেন, আওয়াজ করেন, দিন বদলেছে। থ্যাংক ইউ, আপনার নিজের হুশের কথাটা নিজে স্বীকার করে বলেছেন। সো এখন শুরু করে দেন, সোজা সোজা লাইনে আসেন। চীনের সাথে সোজা লাইনে গেছেন, আপনাদের সাথে সোজা লাইনে আসেন, ভবিষ্যৎ আপনাদেরই ভালো হবে, আমাদের আর কি। আর এই যে বাংলাদেশের সকল সাংবাদিকরা যারা খুঁজে পাচ্ছে না কার বিরুদ্ধে যুদ্ধ করবো, তোর বিরুদ্ধে যুদ্ধ করবো করে তোরে ইন্ডিয়া পাঠাই। বাংলাদেশে ইন্ডিয়ার দালাল সাংবাদিক একটা করে রাখা যাবে না, কারণ এগুলোকে ধরে জেলে পুরলে এরা দৌড় দিবে ইন্ডিয়া। তাহলে অস্ত্র কার বিরুদ্ধে ব্যবহার করে বুঝতে পারতেছেন নিশ্চয়ই। অস্ত্র থাকার দরকার আছে, অস্ত্রের সময় কাজে লাগাইতে হয় না, অস্ত্র থাকলেই যথেষ্ট। আপনার অস্ত্র আছে শুনলে অনেক জিনিস ঠান্ডা হয়ে যায়। তো এগুলা তো আপনার ভালো বুঝছেন, আমরা এই প্রথম বুঝতেছি। আমাদের দেশের মানুষ তো সবার আগে বুঝে গেছে জিনিসটা, কাউকে আর বুঝে বলতে হইতেছে না যে কেন চীনা বিমান আমরা আনবো, কেন আমাদের বর্ডার গুলা লালমনিয়ার বর্ডারে পুরানা ব্রিটিশ আমলের রানওয়ে গুলাকে আমরা আবার কেন ঢেলে সাজাচ্ছি। না, আমরা শুধু ওই কারণে করছি না, আমরা অন্য আরেক কারণে করতেছি। বগুড়া হবে হাব, পুরা উত্তরবঙ্গের হাব, বড় সবচেয়ে এয়ারপোর্টটা হবে বগুড়ায়। লালমনিয়াটা তো হবে ওদিকে, ঠাকুরগাঁও পর্যন্ত এয়ারপোর্ট হবে, কমার্শিয়াল এয়ারপোর্ট। সো এগুলো শুধু ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্যই করতেছে না, আমরা আমাদের নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য করতেছি। সো জয়শঙ্কর সাহেব ঠিকই বুঝছেন, সে দুনিয়া নাই, দুনিয়া এখন ডাইভার্সিফাইড হয়ে গেছে। থ্যাংক ইউ।